আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওহমস ল। তো ওহমস ল তো তোমরা সেই ক্লাস 9 থেকেই পড়তেছো। তো এটা আসলে কি মিন করে? ওহমস ল স্টেটস দ্যাট the potential difference between the ends of a conductor varies directly as the current flowing in it. That means ধরো তোমার যদি একটা কন্ডাক্টর থাকে এরকম, এই কন্ডাক্টরের দুইটা প্রান্ত এ আর বি, এই দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স কি হবে? এই দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স এটা ভ্যারি করবে কার সাথে সাথে? যে এই কন্ডাক্টর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই কন্ডাক্টর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত, মানে যত বেশি কারেন্ট প্রবাহিত হবে এই দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স তত বেশি হবে। এই জন্য আমরা লিখি I is proportional to V। ঠিক আছে, দুই প্রান্তের বিভব পার্থক্য যত বেশি হবে কারেন্টের মান তত বাড়বে। কিন্তু এখানে একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, প্রোভাইডেড দ্য টেম্পারেচার ডাজ নট চেঞ্জ। টেম্পারেচার কোনোভাবেই চেঞ্জ হওয়া যাবে না, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে। কনস্ট্যান্ট টেম্পারেচারে এই ঘটনাটা হবে এবং ফিজিক্যাল স্টেট অফ দ্য কন্ডাক্টর রিমেইনস দ্য সেম। যদি কন্ডাক্টরের দৈর্ঘ্য, প্রস্থ, ভর, ম্যাটেরিয়াল ঠিক থাকে এবং স্থির তাপমাত্রা হয়, তাহলে শুধুমাত্র ওহমস লটা অ্যাপ্লিকেবল হবে। কারণ যদি তাপমাত্রা পরিবর্তন হয়, তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে কি রোদের মান বাড়ে না কমে? বলতো, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোদের মান কি কমে না রোদের মান বাড়ে? বাড়ে বাড়ে বাড়ে, হ্যাঁ। আর সেমিকন্ডাক্টর হচ্ছে রোদের মান কমে। সো যদি আমার তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কিন্তু ওই কন্ডাক্টরের মধ্যে রেজিস্ট্যান্স ইনক্রিজ হবে। তো রেজিস্ট্যান্স ইনক্রিজ যদি হয় তাহলে সেক্ষেত্রে ওহমস লটা অ্যাপ্লিকেবল হবে না। সো ওহমস ল তখনই অ্যাপ্লিকেবল হবে যখন কনস্ট্যান্ট টেম্পারেচার থাকবে। সো কনস্ট্যান্ট টেম্পারেচারে কোন একটা কন্ডাক্টরের দুই প্রান্তের বিভব পার্থক্য এর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তার সমানুপাতিক। এই জন্য আমরা লিখি I is proportional to V। এই সমানুপাতিক চিহ্নটা যদি আমরা উঠায় দেই তাহলে এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট চলে আসে। সেই কনস্ট্যান্ট হচ্ছে G, যাকে বলা হয় কন্ডাক্টিভিটি। তার মানে একটা কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কত বেশি এই কন্ডাক্টরটা কোনো কারেন্ট কন্ডাক্ট করতে পারে। আচ্ছা, সো কন্ডাক্টিভিটি এটা একটা বিপরীত রাশি আছে, সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। কন্ডাক্টিভিটি মানে হচ্ছে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়াটা কত স্মুথলি হয়, সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি। আর কন্ডাক্টিভিটির বিপরীত রাশি হচ্ছে কি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি, যে কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো কতটা বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। মানে কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন কি পরিমাণ বাধাপ্রাপ্ত হবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে কন্ডাক্টরের কন্ডাক্টিভিটির বিপরীত রাশি। সো G is equal to 1/R। সো G এর জায়গায় যদি আমরা 1/R লিখি তাহলে আসবে I সমান সমান V divided by R। সো ফাইনালি যেটা আমরা পাই সেটা হচ্ছে V is equal to IR, মানে বিভব পার্থক্য সমান সমান কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। ঠিক আছে, বিভব পার্থক্য V সমান সমান কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তড়িৎ প্রবাহ ইনটু রোধ। তো এই ফর্মুলা তো নিশ্চয়ই তোমরা আগে থেকেই জানো, আগেই পড়ছো এগুলা। তো জাস্ট আমি আরেকবার মনে করে দিলাম। এবং একটা কথা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোন একটা জায়গার রেজিস্ট্যান্স যদি ইনক্রিজ হয়, কোন একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স ইনক্রিজ হলে তার কন্ডাক্টিভিটি অবশ্যই কি হবে? ডিক্রিজ হবে। সো কন্ডাক্টিভিটি যখন ডিক্রিজ হবে তখন স্বাভাবিকভাবেই কারেন্টও ডিক্রিজ হতে থাকবে। এরপর আমরা আরো দুইটা ল পড়বো। একটা হচ্ছে কারশফ ল। হ্যাঁ, কারশফ ল এর দুইটা স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে ফার্স্ট ল, একটা সেকেন্ড ল। তো কারশফ যে ফার্স্ট ল সেটাকে বলা হয় কারেন্ট ল, আর যে সেকেন্ড ল সেটাকে বলা হয় ভোল্টেজ ল। তো কারশফ ফার্স্ট ল কে অনেক নামেই ডাকা হয়, কারশফ ফার্স্ট ল, কারশফ পয়েন্ট রুল ল, বা কারশফ জাংশন ল, বা কারশফের নোডাল ল। ঠিক আছে, অনেকগুলো নামেই ডাকা হয়। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, খুবই সহজ, বুঝতে পারলে জিনিসটা খুবই ইজি। জিনিসটা আসলে কি বলে? জিনিসটা বলে এরকম যে আচ্ছা আমাকে বলো তো যে কোন একটা জাংশন বা কোন একটা নোড কাকে বলে? আচ্ছা এইটা না, তুমি আমাকে বলো যে মোড় কাকে বলে? মোড়, 3 রাস্তার মোড় বা 4 রাস্তার মোড়, এই কথাটা কখন বলা হয়?
যখন স্যার একটা পয়েন্ট থেকে মানে চারদিকে গেছে অথবা চারটা রাস্তা গেছে একটা পয়েন্ট থেকে। একটা পয়েন্ট থেকে চারদিকে গেছে বা চারটা রাস্তা কোন একটা জায়গায় এসে মিলিত হয়েছে, এরকম হতে পারে, বা চারটা, দ্যাট মিন্স সেখানে অবশ্যই দুইয়ের বেশি রাস্তা থাকতে হবে, তাই না? জি। মানে দুই পাশ থেকে যদি একটা রাস্তা মানে দুই পাশ থেকে যদি আসে, তাহলে তো আর সেটাকে আমরা মোড় বলি না। দুইয়ের বেশি যদি কোনো রাস্তা আসে সেক্ষেত্রে সেটাকে আমরা মোড় বলি। আচ্ছা, তিন বা তিনের বেশি। আচ্ছা, তো একইভাবে জাংশন বা নোড বলা হয় তখন যখন কোন একটা সার্কিটের মধ্যে মানে দুই বা তিন বা তার অধিক কারেন্ট এসে প্রবেশ করবে, মানে তিন দিক থেকে, মানে একটা পয়েন্টের মধ্যে তিন দিক থেকে কারেন্ট আসবে বা কারেন্ট তিন দিক থেকে পাস করবে, এরকম কোন একটা জায়গা। মানে একটা জাংশন বা একটা নোড একটা ইলেকট্রিক্যাল সার্কিটের সেই পয়েন্ট যে পয়েন্টের মধ্যে অনেকগুলা কারেন্ট ওইখানে এসে প্রবেশ করবে আর অনেকগুলা কারেন্ট সেখান থেকে বের হয়ে যাবে। এইরকম কোন একটা জাংশন বা নোডে কারশফ ফার্স্ট লটা অ্যাপ্লাই করা যায়, কারশফ কারেন্ট লটা অ্যাপ্লাই করা যায়। জিনিসটা কি, যে কোন একটা ইলেকট্রিক্যাল সার্কিটের যে কোন একটা নোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে সেম পরিমাণ কারেন্ট সেখান থেকে বের হয়ে যাবে। আবার বলি আমি, কোন একটা জাংশন বা নোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক সেম পরিমাণ কারেন্ট সেখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কারশফ ফার্স্ট ল। আচ্ছা, বা এটাকে বলা হয় the algebraic sum of the currents in a network of conductors meeting at a point is zero। মানে কোন একটা পয়েন্টের মধ্যে যতগুলা কারেন্ট এসে প্রবেশ করতেছে বা যতগুলা কারেন্ট সেখান থেকে বের হয়ে যাচ্ছে সবগুলাকে যদি আমি সাম করি তাহলে সেটার মান হবে জিরো। ঠিক আছে, জিনিসটা কিসের মতো, এই সার্কিট কিছুটা হচ্ছে পানির মতো। পানির মতো কেমন, যে ধরো একটা নদী যদি আমি চিন্তা করি, ধরো এদিক থেকে একটা নদী আসতেছে, এই নদীটা এইখানে এসে মোহনার মতো হইলো, দুই দিকে ভাগ হয়ে গেল। তাহলে বলো এই দিক দিয়ে যা পানি যাবে সেই সম্পূর্ণ পানিটা এই দিক দিয়ে বের হয়ে যাবে না? এরকম হবে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, জি শুনতে স্যার, পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। সার্কিটের সব কনসেপ্টই আসলে এরকম, যে সার্কিটের কনসেপ্ট পানির প্রবাহের মতো আসলে কাজ করে। তো আমি যদি বলি যে কোন একটা নোড বা জাংশনের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক সেম পরিমাণ কারেন্ট সেখান থেকে বের হয়ে যাবে। সো বলতে পারি the algebraic sum of the currents in any network of the conductors at a point বা at a node is zero। সবসময় এটা জিরো হবে। আচ্ছা, সার্কিট জিনিসটা কি তোমাদের কাছে কঠিন লাগে নাকি সার্কিট জিনিসটা তোমরা ভয় পাও, বা এরকম কোনো ব্যাপার আছে? মানে আমি অনেক সময় দেখছি যে সিএসসি স্টুডেন্টদের মধ্যে এই একটা ব্যাপার কাজ করে যে আচ্ছা সার্কিট তো অনেক কঠিন জিনিস, এরকম স্যার কোনো ব্যাপার আছে? একটু কঠিন মনে হয়, কারণ সার্কিট নিয়ে কখনো যারা ত্রিপুলিতে আছে তারা তো স্যার কন্টিনিউয়াসলি সার্কিট নিয়ে কাজ করে, আর আমাদের তো হঠাৎ একটা দুইটা প্রেজেন্টেশন দিতে হয় একটু। ঠিক আছে, আমরা এখানে কিছু একটা দুইটা সার্কিট সলভ করবো, তো এগুলো নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। সার্কিটের একটা কিছু বেসিক জিনিস যদি আমি বলি, সেটা হচ্ছে ধরো যে এখানে একটা পাওয়ার সোর্স আছে, এখানে একটা রোদ আছে, এটা ধরো 10 ভোল্ট, আর এখানে রোদ হচ্ছে 5 ওহম। তাহলে আমাকে বলো যে এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে? কারেন্টের মান কত হবে? বলতে পারবা?
স্যার 2 অ্যাম্পিয়ার। স্যার 15 স্যার। 2 অ্যাম্পিয়ার, হ্যাঁ। সূত্র হবে যে একটু আগে আমরা যে সূত্র পড়লাম, V is equal to IR। V হচ্ছে এখানে 10 2 আর রেজিস্ট্যান্স হচ্ছে 5 5 হচ্ছে 2, জিনিসটা আসবে 2। তো তোমাদের এখানে দেখে মনে হলো জিনিসটা এরকম। আচ্ছা, এখন যদি ব্যাপারটা হয় এরকম যে এখানে একটা না, এখানে দুইটা রোধ আছে, মানে আমি আরেকটা রোধ অ্যাড করলাম, ঠিক আছে, দুইটা রোধ অ্যাড করছি এবং দুইটাই হচ্ছে 5 অ্যাম্পিয়ার করে। সেক্ষেত্রে কি হবে? তাহলে কি স্যার 1 অ্যাম্পিয়ার হবে, I is equal to 1। 1 অ্যাম্পিয়ার। এখন এই যে একটা জিনিস একটু খেয়াল করো, সার্কিট হচ্ছে একটা এমন জিনিস যে এই যে তুমি যে রোধ বাড়াইলা, রোধ বাড়ানোর সাথে সাথে ও কিন্তু নিজে নিজে ক্যালকুলেট করে ফেলছে যে ইনিশিয়ালি কত কারেন্ট বের হবে। ব্যাপারটা কিন্তু এরকম হবে না যে এইখান থেকে এই পর্যন্ত কারেন্ট 2 অ্যাম্পিয়ার আইসা এটা পার হয়ে সে সামনে আরেকটা কারেন্ট দেখলো, দেখার পরে সে আবার তার অ্যাম্পিয়ার কমে 1 অ্যাম্পিয়ার বানায় ফেলে। ব্যাপারটা কিন্তু তাই হবে না। তুমি এখানে যতগুলা রেজিস্ট্যান্স দিবা তার উপর ডিপেন্ড করেই সে হচ্ছে এখান থেকে কারেন্ট মানে প্রবাহিত হওয়া শুরু হবে। তুমি যত রেজিস্ট্যান্স বাড়াবা কারেন্টের মান তত কমতে থাকবে, আবার যত রেজিস্ট্যান্স কমাইতে থাকবা কারেন্টের মান তত বাড়তে থাকবে। ব্যাপারটা এরকম হবে না যেখান থেকে ধরো 2 অ্যাম্পিয়ার কারেন্ট বের হবে, বের হয়ে দেখলো যে হ্যাঁ এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, কখন আরো কমলো, আবার সামনে গিয়ে আরো কমলো, এরকম কিন্তু হবে না, ঠিক আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এইখানে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স এরা কি সিরিজে আছে না প্যারালালে আছে? সিরিজ। সিরিজ আছে। আচ্ছা, এখানে দুইটা রেজিস্ট্যান্স তারা পরপর সিরিজে আছে। তো একটা সিরিজ কানেকশন এইটার সংজ্ঞাটা কি বলতো? পরপর থাকলে সেটাকে তো সিরিজ কানেকশন বলে স্যার। কি থাকলে? পরপর থাকবে, মানে একটার পয়েন্ট, একটার স্যার, পয়েন্ট আরেকটা পয়েন্টের যেমন সাথে। দুইটা রোধ পর পর আছে। হ্যাঁ এরকম বলা হয় যে একটার প্রথম মাথা আর একটা সেকেন্ড মাথার সাথে যদি লাগে, এরকম না যে একটার কি বলে শুরু আরেকটার গিয়ে শেষে গিয়ে যদি হয় তাহলে হচ্ছে সেগুলোকে সিরিজ কানেকশন হয়। তাই আমি তোমাদের এখানে একটা সার্কিট কানেকশন দেখাই, সেটা কি সিরিজ না প্যারালাল আমাকে বলবা। ধরো এই এই হচ্ছে সার্কিট হচ্ছে এরকম, গেল, হ্যাঁ। তারপরে এখানে যাওয়ার পরে এখানে আরেকটা কানেকশন আছে, কিন্তু এইখান থেকে তিনটা কানেকশন বেরোচ্ছে, ধরে নিলাম যে তিনটা কানেকশন বেরোচ্ছে। এরকম একটা, এই বরাবর আরেকটা কানেকশন বেরোচ্ছে, তারপর গেল। এখন এটাকে যদি আমি এক এ বলি, এটা বি, এটা সি, এটা ডি। এখন আমাকে বলো বিসিডি, আমাদের সংজ্ঞা অনুযায়ী বিসিডি কানেকশন, বি সি এবং ডি তিনটা রোধ কি কি ধরনের কানেকশনে আছে? প্যারালালে স্যার। প্যারালালে আছে। প্যারালাল স্যার। খুবই সত্যি কথা, প্যারালালে আছে। তারপর আমি যদি ধরি যে এই পাশে আরেকটা কানেকশন ছিল, হ্যাঁ, এবং সেটাকে ধরলাম হচ্ছে আমি ডাব্লিউ, হ্যাঁ, তাহলে ডাব্লিউ আর এ কোন ধরনের কানেকশনে আছে? সিরিজ। সিরিজে আছে। স্যার সিরিজের কানেকশন আচ্ছা, আছে, এখন যদি আমি বলি এ আর বি কোন ধরনের কানেকশনে আছে? এটা সিরিজে। সিরিজ। এ আর বি বলতেছো সিরিজে আছে, কিন্তু এটা কিন্তু ভুল কথা, এ আর বি সিরিজে নাই। যার কারণে এই থেকে হচ্ছে সি তে, তারপর ডি তে। আর এ থেকে কারেন্ট গিয়ে এখানে কিন্তু ভাগ হয়ে গেছে, তিনটা ভাগ হয়ে গেছে। সো আর এ আর বি কে আমি সিরিজে বলতে পারবো না, এ আর বি কে আমার বলতে হবে হচ্ছে প্যারালাল। সো ওয়ার্ডটা বুঝি না, এ আর বি কে বলতে হবে কি? এ আর এ মানে এর সাথে বি কিন্তু সিরিজে নাই, আচ্ছা, এটা বুঝলাম, ওয়ার্ডটা বুঝি। প্যারালাল কানেকশন, আচ্ছা, সমান্তরাল। তার মানে কি আমরা যে সংজ্ঞা পড়ছি সেই সংজ্ঞার মধ্যে একটু লিমিটেশন আছে, তাই না?
ভেজাল আছে স্যার। তার মানে আসলে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এইরকম যে সংজ্ঞাটা হওয়া উচিত এইরকম যে যদি তিনটা লোডের মধ্য দিয়ে বা তিনটা রোধের মধ্য দিয়ে, এটা রোধ হতে পারে, এটা অন্য যে কোনো কিছু হতে পারে, এটা ক্যাপাসিটর হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো তিনটা রোধ বা তিনটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে যদি সেম কারেন্ট যায়, কথাটা কিন্তু সেম সমান পরিমাণ বলি নাই কিন্তু আমি কিন্তু বলছি সমান পরিমাণ না, সমান পরিমাণ না বলে আমি বলছি যদি সেম কারেন্ট যায় তাহলে তারা হচ্ছে ইন দ্যাট কেস তারা হচ্ছে প্যারালাল কানেকশনে থাকবে। আর যদি সেম কারেন্ট না যায় তাহলে হচ্ছে আচ্ছা আচ্ছা আমি এই জিনিসটাকে আরেকটু ব্যাখ্যা করে বলি। আচ্ছা জিনিসটা হচ্ছে যদি দুইটা ক্যাপাসিটর বা দুইটা রেজিস্টরের মধ্য দিয়ে সেম কারেন্ট যায় তাহলে তারা সিরিজ কানেকশনে থাকবে। আর যদি সেম কারেন্ট না গিয়ে ডিফারেন্ট কারেন্ট যায় তাহলে তারা সেম কারেন্ট না গিয়ে যদি সেম না যায় তাহলে সেক্ষেত্রে তারা প্যারালাল কানেকশনে থাকবে। এই কথাটা কেন বললাম আমি সেটা একটু বলি। আচ্ছা আসলে এইভাবে লিখতে একটু ঝামেলা হচ্ছে, আমি একটু আমার বোর্ডটা অন করি, সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা বোর্ডটা দেখতে পাচ্ছ ঠিক মতো? Yes, sir. দেখা যাচ্ছে। আচ্ছা ওকে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ধরো আমার এরকম কানেকশন দেয়া আছে, আমি যদি সার্কিটটা এইভাবে আঁকি, আরেকটা দেখো এইখানে রোধগুলা যেভাবে আছে সেই অনুযায়ী এখান থেকে কারেন্ট বের হবে। তো যে কারেন্টটাই বের হবে সেই কারেন্টটাই এখান দিয়ে এই পাশ দিয়ে প্রবেশ করবে, মানে এখান দিয়ে প্রবেশ করলাম। আমি ধরে নিলাম যে কারেন্ট যেটা বের হচ্ছে সেটা হচ্ছে এ বি সি ডি, মানে কোনো কারেন্ট এ বি সি ডি হয় না। আমি ধরলাম যে এখানে যে কারেন্ট বের হচ্ছে সেই তার মধ্যে হয়তো 4টা ইলেকট্রন আছে, তো ইলেকট্রনের নাম দিলাম আমি এ বি সি ডি। তো সেই এ বি সি ডি ইলেকট্রন গুলা এই রোধ R1 এটার মধ্য দিয়ে প্রবেশ করবে, গিয়ে এই R2 দিয়েও হচ্ছে এ বি সি ডি সবগুলা রোধই প্রবেশ করবে, তাই না? কিন্তু এইখানে গিয়ে হচ্ছে এই এ বি সি ডি হচ্ছে ভাগ হয়ে যাবে। তো যদি এমন হয় যে ধরে নিলাম যে দুইটা রোধই হচ্ছে সমান, তাহলে এখান দিয়ে দুইটা ইলেকট্রন যাবে, এখান দিয়ে দুইটা ইলেকট্রন যাবে। তো এখান দিয়ে যদি যায় এ আর বি, আর এখান দিয়ে যাবে সি আর ডি। তাহলে এখন বলো যে আমি বলছি কি যদি কোন রেজিস্টরের মধ্য দিয়ে সেম কারেন্ট যায়, মানে একই কারেন্ট যায়, তাহলে তারা হবে কি সিরিজ। তাহলে এই দুটার মধ্য দিয়ে সেম কারেন্ট গেছে না? জি স্যার। কিন্তু এই দুইটা দিয়ে কি সেম কারেন্ট গেছে? না স্যার। না, এটা দিয়ে যে ইলেকট্রন গেছে এটা দিয়ে অন্য ইলেকট্রন গেছে, তার মানে তাদের মধ্যে সেম ইলেকট্রন যায় না। তার মানে এই দুইটা হচ্ছে প্যারালাল আর এই দুইটা হচ্ছে সিরিজ।
ঠিক আছে? যে কোনো কারেন্ট এখানে এসে যদি প্যারালাল কানেকশন থাকে তাহলে কারেন্ট হচ্ছে দুই ভাগ হয়ে যায়। এখন যদি এমন হয় যে না এটার রেজিস্টরের মান বেশি, এটা রেজিস্টরের মান কম, সেক্ষেত্রে এরকম হইতে পারতো এ বি সি, আর এখানে শুধুমাত্র হইতে পারতো ডি, এরকমও হয়। স্যার আর ফোন না থাকলে R3 তে সেম কারেন্ট যেত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটা মিনিট, আমি একটু ফোন রিসিভ করি একটু। স্যার তাহলে 10 মিনিটের একটা ব্রেক নিই, নামাজের সময় হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, তো এই এই জিনিসটা বুঝতে পারছো যে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশনের ব্যাপারটা? হ্যালো? ইয়েস স্যার, বুঝতে পারছি। তো আমরা যেটা পড়তেছিলাম যে যে কোনো আর একটা, একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, এখানে আমরা R1 R2 রে যদি আমরা সিরিজ না দিয়ে প্যারালাল কানেকশন দেই এবং R2 রে একটা 80 ওয়াটের ফ্যান এবং R3 তে একটা 5 ওয়াটের বাল্ব এবং R4 এ একটা 80 ওয়াটের ফ্যান থাকে, তাহলে সে কিভাবে কারেন্ট যাবে সেক্ষেত্রে? মানে তুমি বলতেছো সবগুলাকেই সিরিজে দিতে, তাই প্যারালাল দিতে, তাই তো? না, 2 নাম্বারটাকে প্যারালালে দিব, 1 নাম্বারটা সিরিজই থাকবে। আচ্ছা এক নাম্বারটা সিরিজে থাকবে। মানে এক নাম্বার প্যারালাল, 2 নাম্বারটা সিরিজে যাবে, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, এখান থেকে তোমার আহ, যে কানেকশন আছে নরমাল, যে কারেন্টটা বের হওয়ার, সেই কারেন্টটা বের হবে, বের হয়ে এখানে ধরো তোমার ধরে নিলাম যে এই পুরো সার্কিটে 10 অ্যাম্পিয়ার কারেন্ট বের হবে, ঠিক আছে? তো 10 অ্যাম্পিয়ার কারেন্ট এই পর্যন্ত থাকবে, 10 অ্যাম্পিয়ার। এখানে এসে কারেন্টটা হচ্ছে ভাগ হয়ে যাবে, 3 ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এখানে এসে কারেন্টটা ভাগ হবে 3 ভাগে, 3 ভাগে ভাগ হয়ে যে যার মতো তিনটা ভাগ হয়ে কারেন্ট বেরিয়ে আসবে। বুঝতে পারছি স্যার। আর একটা জিনিস হচ্ছে কি যে কোন একটা জিনিস আহ, মানে ধরো একটা সার্কিট, যত কঠিন সার্কিটই হোক, সেটা সিরিজ কানেকশন না প্যারালাল কানেকশন, সেটা বোঝার একটা বুদ্ধি আছে। সেটা আমি তোমাদেরকে বলি যে ধরো আমি শুরুতে একটা কানেকশন আঁকি, আঁকার পরে তোমাদেরকে আমি বলি যে আসলে সেটা কেমন ধরনের কানেকশন, মানে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি।
ধরো এরকমই আমি একটা কানেকশন যদি আঁকি, ওই যেটা বলছে না, সেটা নয়। এটা আমার ধরো R1, এই R2 এরকম হইলো। এখন আমাকে বলো যে এর মধ্যে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে আছে। স্যার সবগুলোই তো প্যারালাল আছে। মানে সবগুলো প্যারালাল আছে। এটা আচ্ছা তো ধরো এটা ধরো এটা তো এরকমও থেকে থাকলো, ভাগ হয়ে আসছে। এরকম থাকলো, মানে আরেকটু ঝামেলা অ্যাড করলাম। তো মানে এটা একটু বিরক্তিকর না জিনিসটা, যে কি যে কোন যাতে সিরিজ আর কোন যাতে প্যারালাল, এটা বোঝাই তো ঝামেলা, তাই না? জি স্যার। আচ্ছা স্যার এই লাস্টের এই যে লাস্টের নিচেরটা এটা তো স্যার সিঙ্গেল আছে, ওখান থেকে এটা একা নিচ্ছে, তার মানে এটা স্যার সিঙ্গেল, বাকিগুলো প্যারালাল আছে। তো মানে এইরকম যদি কোনো সিচুয়েশন দাঁড়ায় তাইলে সেক্ষেত্রে আসলে কি করণীয়? আচ্ছা সেক্ষেত্রে তোমরা আসলে কি করলাম, মানে এগুলা সলভ আসলে কিভাবে করা যেতে পারে এরকম একটা। এগুলা সলভ করার একটা বুদ্ধি হচ্ছে কেমন, যে তুমি ধরো যে কোনো এক পাশ থেকে যাত্রা শুরু করবে, এখান থেকে তুমি যাত্রা শুরু করবে, এটাকে তুমি ধরো এ, ঠিক আছে, এটাকে ধরে এটা ক্রস করছো, এটাকে ধরো তুমি বি। হুম, এটা তোমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখন বি থেকে যাইতে যাইতে নতুন কোন রেজিস্ট্যান্স যতক্ষণ না না পাবা ততক্ষণ পর্যন্ত তোমার যে পথ, সেই পথের নাম হচ্ছে বি। মানে এখান থেকে যাচ্ছ তুমি এইদিকে যাচ্ছ, এই পর্যন্ত তোমার বি, মানে এই পর্যন্ত কিন্তু বি। আচ্ছা তারপরে নতুন রেজিস্ট্যান্স আসছে, রেজিস্ট্যান্স এসে নতুন একটা পয়েন্ট আসছে, সেই পয়েন্টের নাম হচ্ছে সি। আচ্ছা সি আসলো, তারপরে এটা কি বি, এটা বি হলে এটাও কি, এটাও কিন্তু বি। এটা আবার নতুন একটা পয়েন্ট, সেটা হচ্ছে ডি। এখন দেখো সি, এটা সি এটা ডি, মানে এই রেজিস্ট্যান্সের দুই পাশে কিন্তু পয়েন্ট পেয়ে গেছে। এখন এই দুইটা আছে, এটা যেহেতু এটার আরেকটা পয়েন্ট, এটাকে তুমি ধরো ই, আর এটা তোমার ডি, এটা আবার হচ্ছে এফ। এই হচ্ছে তুমি পয়েন্ট গুলা দাগ দাগ আর কি দাগ দিয়ে ফেললাম। পয়েন্ট গুলা দাগ দেওয়ার ফলে তুমি এখন নতুন করে এই সার্কিটটাকে একটু সিম্পল ভাবে হচ্ছে ব্যাখ্যা করতে পারবা, ভাঙাইতে পারবা। কেমন, তুমি লিখো যে এ বি সি ডি ই এফ, এ থেকে বি পর্যন্ত একটা কানেকশন আছে, তাই না? তাহলে এ থেকে বি পর্যন্ত একটা কানেকশন আছে। আচ্ছা এটা হচ্ছে R1, আমি ধরে নেই যে এটা R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5, R6, R7। আচ্ছা R1 হচ্ছে এ থেকে বি পর্যন্ত। তারপরে বি থেকে সি তে আছে আমার R2, বি থেকে সি তে হচ্ছে R2। আবার বি থেকে ডি পর্যন্ত আছে হচ্ছে R3। তার মানে বি থেকে কিন্তু ডি পর্যন্ত। আচ্ছা তার আগে আমি সি থেকে ডি পর্যন্ত আমার একটা আছে, সি থেকে ডি, থেকে ডি এটা হচ্ছে R4। আর এই কানেকশনটা হচ্ছে কি বি থেকে ডি পর্যন্ত, তার মানে এই বি এর এই পয়েন্ট থেকে এই ডি পর্যন্ত আরেকটা কানেকশন আছে, এটা হচ্ছে আমার কি R3। আচ্ছা তারপরে ডি থেকে ই পর্যন্ত হচ্ছে R6, ডি থেকে ই পর্যন্ত R6। আর হচ্ছে ডি থেকে মানে ডি থেকে এফ পর্যন্ত, এই যে ডি আছে, ডি থেকে ওই এফ পর্যন্ত একটা কানেকশন আছে, সেটা হচ্ছে আমার R7 থেকে এফ পর্যন্ত কানেকশন, সেটা হচ্ছে R7।
আর এটা আছে ইআরএফ এর কোনো কানেকশন নাই। ই থেকে সি একটা আচ্ছা, তার মানে এইটা বরাবর এই পর্যন্ত চলে যাবে। স্যার সি আর ডি এ স্যার ই আর সি আছে, সি আর ডি বাকি আছে স্যার। এই যে সি আর ডি, সি থেকে ডি আর ফোর, ই থেকে সি পর্যন্ত একটা আছে তো স্যার। ই থেকে সি, ই থেকে সি, আচ্ছা সি থেকে ই, হ্যাঁ এটা হচ্ছে আমার সি পয়েন্ট, সি থেকে তাহলে ই পর্যন্ত আরেকটা কানেকশন আছে, আর 5 আচ্ছা আর 5। এখন দেখো এই সার্কিট কানেকশনটা কিন্তু অনেক মানে করা অনেক সহজ হবে, মানে এই সার্কিটটা সলভ করা অনেক সহজ হবে। কিভাবে সলভ করব আমি? শুরুতে যেটা করতে হবে যে ভাঙতে হবে এটাকে। দেখো এই 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 যে দুইটা পয়েন্ট, আচ্ছা এই দুইটা কি একটা একটার সাথে কেমন আছে? প্যারালাল আছে, তাই না? তো এখানে তো আর কোনো ঝামেলা নাই। তো এখান থেকে আমি প্যারালালে একটা ইকুইভ্যালেন্স সার্কিট রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারবো। ইকুইভ্যালেন্ট কিভাবে বের করে? 1/Rs সমান সমান 1/R1 প্লাস 1/R2। তো এখান থেকে আমি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাব। যদি পেয়ে যাই সেখান থেকে দুইটা থেকে তখন কয়টা হয়ে যাবে? একটা। আচ্ছা দুইটা থেকে যখন একটা হয়ে যাবে তখন অবস্থা হবে এরকম। আচ্ছা এই অবস্থা হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সের সাথে এই দুইটার হচ্ছে একটা ই আছে, মানে মানে এই দুইটা সিরিজে হবে তার সাথে এটা প্যারালাল, আবার এই দুইটা সিরিজে হবে তার সাথে এটা প্যারালাল। তো আমি তখন একটা কাজ করতে পারি যে এই দুইটাকে সিরিজ করলাম, করে তার সাথে এটা প্যারালাল করে ফেললাম, করে এটা আমরা উঠিয়ে দিলাম। উঠানোর পরে আবার এই দুইটাকে সিরিজ করে এটার সাথে প্যারালাল করে আমরা মানে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেললাম। তো শেষ পর্যন্ত ফাইনালি যেটা হবে যে তিনটা সিরিজ রেজিস্ট্যান্স চলে আসবে। এভাবে করে মানে কঠিন যে সার্কিট যেগুলো আছে সেই সার্কিট গুলাকে আসলে সলভ করা হয়। আর এই ওয়েতে যদি তুমি করো তাহলে যে জিনিসটা হবে যে কোনো একটা সার্কিট হচ্ছে সলভ করা তোমার জন্য সহজ হবে, বা তুমি কোনটার সাথে কোনটা সিরিজে আছে বা কোনটার সাথে কোনটা প্যারালাল আছে সেই জিনিসটা বুঝতে তোমার জন্য সুবিধা হবে। বুঝতে পারছো? ক্লিয়ার না স্যার আর কি? কোন জায়গাটাতে একটু বলো তো। লাস্টে লাইনে আচ্ছা লাস্টের লাইনটা আসলে আমি করি নাই, কারণ এখানে আমি যে সার্কিটটা আঁকছি এটা তো জাস্ট আমার অনুমানে একটা সার্কিট আঁকছি, ঠিক আছে? স্যার R7 কি মুছে দিয়েছেন পরে নিচে চিত্রের? হ্যাঁ হ্যাঁ, মানে আমি তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি যে আমরা মানে আমি তোমাদেরকে যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র সিরিজ আর প্যারালাল দিয়ে সার্কিট সলভ করা, কিন্তু সার্কিট সলভ করার আরো অনেকগুলা পদ্ধতি আছে যেগুলা হচ্ছে যা ট্রিপলি পড়ে ওদেরকে আসলে করতে হয়, মানে সার্কিট সলভ করার আরো অনেকগুলা মেথড আছে। তো সেই সার্কিট তো আর আমাদের সলভ করা লাগবে না। তো আমি যে সার্কিটটা আঁকছি সেই সার্কিটটা তো আমি জাস্ট র্যান্ডমলি একটা সার্কিট আঁকছি। তো এই সার্কিটটা এমনও হতে পারে যে এটা শুধুমাত্র সিরিজ আর প্যারালাল যে থিওরি সেই থিওরি দিয়ে সলভ করা যাবে না, এরকম হতে পারে। তো যদি এমন হইতো যে এটা সিরিজ আর প্যারালাল দিয়ে সলভ করা যাইতো তাহলে আমি যে মেথডটা দেখাইলাম সেই মেথডে খুব সহজেই সলভ হয়ে যেত, কিন্তু এইখানে এমন কিছু কমপ্লেক্সিটি তৈরি হয়েছে যেটা আসলে এই শুধুমাত্র সিরিজ আর প্যারালাল দিয়ে আসলে এটা করা যাবে না। বুঝতে পারছো? কিন্তু আমি তোমাদের যে মেথডটা দেখাইছি এই মেথডটা যদি তোমরা জানো, এবং তোমাদের আসলে এত কমপ্লেক্স সার্কিট তো তোমাদের আমি দিব না বা আসবে না, তোমাদের যে সার্কিট গুলো আসবে সেগুলো হচ্ছে এরকম যে সিরিজ বা প্যারালাল সার্কিট থাকবে এবং সেটাকে ইকুইভ্যালেন্ট করে বের করে আনার মতো। তো ওইরকম যে কোনো সার্কিট এই পদ্ধতিতে তুমি সলভ করতে পারবে। বুঝতে পারছো? আমরা হচ্ছে সামনে কিছু প্র্যাকটিস করব, সো ম্যাথ প্র্যাকটিস করব সার্কিটে। তো ওই সময়টাতে আমাদের মানে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আর কারো কিছু বলার না থাকলে আমি এইটা মুছবো আর কি, সার্কিটটা। কোনো কোশ্চেন নাই স্যার? হ্যাঁ বলো।
বলবো না, একটু স্ক্রিনশট নেবো। রাবিয়া তোমার কথাটা আসলে মানে শুনতে পাই না, একটু জোরে বলতে হবে। স্যার কিছু বলবো না, স্ক্রিনশট নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। জি স্যার। তো আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে এরকম যে কোন একটা জাংশন বা নোডের মধ্যে যদি আমরা কোন একটা সার্কিটের কথা চিন্তা করি, যে এরকম একটা পয়েন্ট, এরকম কোন একটা জায়গায় যে পরিমাণ কারেন্ট প্রবেশ করে, এটা হচ্ছে একটা জাংশন বা নোড। তো এখান দিয়ে তো কিছু পরিমাণ কারেন্ট আসে, কিছু পরিমাণ কারেন্ট বের হয়ে যায়, এটা আরো হতে পারে এরকম, ধরলাম এদিক থেকেও আসছে। তো এরকম কোন একটা জাংশন বা নোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করে ঠিক সেম পরিমাণ কারেন্ট এখান থেকে বের হয়ে যায়। তো বলা হয় যে কোন একটা জাংশন বা নোডের মধ্যে কারেন্টের বীজগাণিতিক যে যোগফল সেটার মান হচ্ছে 0। তো এখানে কি হবে, এখানে কি কি কারেন্ট প্রবেশ করছে, I1 আর I4, এই দুইটা হচ্ছে প্রবেশ করছে, আর এখান থেকে বের হয়ে গেছে কি I2 আর হচ্ছে I3। তো এটাকে আমরা যদি এরকম করে লিখি যে I1 প্লাস I4 মাইনাস I2 মাইনাস I3 সমান সমান 0। তার মানে আগত কারেন্ট গুলাকে তুমি যদি প্লাস দাও তাহলে যে কারেন্ট গুলা বের হয়ে গেছে লিভ করছে সেগুলোকে মাইনাস দিয়ে তুমি যদি লেখো তাহলে সবগুলোর যোগফল হবে 0। তো বলা হয় কি জাংশন, কোন একটা জাংশন বা নোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক সেম পরিমাণ কারেন্ট ওইখান থেকে বের হয়ে যায়। এটা হচ্ছে কেসিএল, এটাকে বলা হয় কারশফ কারেন্ট ল। কারশফ কারেন্ট লটা ক্লিয়ার সবাই? স্যার যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। হ্যাঁ, যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্ট বের হবে। ওকে স্যার। আচ্ছা, এরপর হচ্ছে কারশফ ভোল্টেজ ল, ওইটা আসলে কি? কারশফ ভোল্টেজ ল হচ্ছে এরকম, ধরলাম এখানে একটা ব্যাটারি আছে E1, এখানে একটা ব্যাটারি আছে E2, এখানে একটা রেজিস্ট্যান্স R1, এখানে রেজিস্ট্যান্স R2, এখানে রেজিস্ট্যান্স R3, এখানে একটা রেজিস্ট্যান্স R4। ঠিক আছে, সো কারশফ ভোল্টেজ লটা হচ্ছে এরকম, কারশফ ভোল্টেজ লটা সবসময় একটা ক্লোজ সার্কিটের জন্য প্রযোজ্য, অবশ্যই একটা ক্লোজ সার্কিট হতে হবে। আচ্ছা, একটা ক্লোজ সার্কিট বা একটা বদ্ধ বর্তনীতে জন্য প্রযোজ্য হবে, এবং সেখানে যেটা বলা হয় যে কোন একটা বদ্ধ বর্তনীতে একটা ব্যাপার আমি তোমাদের বলি, ধরো আমাদের বাসায় নরমালি কি করে, আমাদের মা বা আমাদের বোন যারা আছে, নরমালি বোন ভাবি যারা আছে, ঠিক আছে, তারা নরমালি কি করে, রান্না বান্না করে ম্যাক্সিমাম সময়। আর আমরা যারা আছি তারা আসলে সবসময় খাওয়া দাওয়া করে থাকি, তাই না? তার মানে কেউ কেউ হচ্ছে তোমার এনার্জি প্রডিউস করতেছে আর আমরা হচ্ছে এনার্জি গুলা শেষ করতেছি। তো সার্কিটের মধ্যেও দুই ধরনের থাকে, এলিমেন্ট থাকে। কিছু কিছু এলিমেন্ট হচ্ছে ভোল্টেজ প্রডিউস করে, আর কিছু কিছু এলিমেন্ট হচ্ছে এই যে ভোল্টেজ যেগুলো প্রডিউস হয়েছে সেগুলোকে তারা শেষ করে। আচ্ছা, সো একটা সার্কিটের যে এলিমেন্ট গুলো আছে তার মধ্যে এই যে ব্যাটারি যেগুলো আছে, এসি ব্যাটারি বা এসি সোর্স বা ডিসি সোর্স যেগুলো আছে, এগুলো হচ্ছে ভোল্টেজ প্রডিউস করে। আর আর যেগুলো থাকে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলো হচ্ছে ভোল্টেজ গুলাকে শেষ করে ফেলে, গুলা ইউজ করা শুরু করে বা ওগুলাকে আস্তে আস্তে ওইখান গুলাতে মানে বলা যায় যে এইগুলাতে ভোল্টেজ প্রডিউস হয় আর এইখান গুলাতে ভোল্টেজ ড্রপ হয়। ঠিক আছে, আচ্ছা, সো কারশফ ভোল্টেজ লতে বলা হয়েছে যে কোন একটা ক্লোজ সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হয় ঠিক সেই সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়ে যায়। আমাদের বাসায় তাই হয় না, যে বাবা আর কি যে পরিমাণ রান্না হয় সেই পরিমাণ আমরা খেয়ে ফেলি। তো একটা সার্কিটে হচ্ছে এরকম যে যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হয় সেই পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ হয়ে যায়, মানে এখানে ভোল্টেজ প্রডিউস করার মতো যারা যেমন আছে ভোল্টেজ ড্রপ করার মতো সেরকম মানুষ আছে।
বা এলিমেন্টাস। ঠিক আছে, সো আমাদেরকে বুঝতে হবে যে এইখানে যদি আমার E1 পরিমাণ ভোল্টেজ প্রডিউস হয়, এখানে যদি E2 পরিমাণ ভোল্টেজ প্রডিউস হয়, তাহলে এইখানে আমার V1 পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, এইখানে V2 পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, এখানে V3 পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, এখানে V4 পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। তাহলে কি হবে? E1 প্লাস E2 সমান সমান V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। যে পরিমাণ ভোল্টেজ আমার প্রডিউস হচ্ছে সেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। এখন এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যে আমি যদি এটাকে পজিটিভ ধরি তাহলে এইদিকে তো পজিটিভ, কিন্তু এইটা কি আবার হয়ে গেছে কি? এখানে তো আসলে কি হওয়ার কথা? পজিটিভ হওয়ার কথা। পজিটিভ হওয়ার কথা, এখানে কি আছে? একটা নেগেটিভ আছে, তাই তো? তার মানে এটা উল্টে গেছে, তার মানে এটার সাথে এটা কারেন্টের ডিরেকশন মিলতেছে না। যদি কারেন্টের ডিরেকশন না মিলে তাইলে যেটা হবে যে যে পাশে কারেন্টের পরিমাণ বেশি, ভোল্টেজের পরিমাণ বেশি, ধরো এই পাশে হচ্ছে 20 ভোল্ট আর এই পাশে যদি হয় হচ্ছে 10 ভোল্ট, তাহলে এটার ডিরেকশন পুরো সার্কিট মানবে, মানে জোর যার মূল্য তার ওরকম, যার ভোল্টেজ বেশি তার ডিরেকশন মানবে, মানে ওর ডিরেকশন আর তখন মানবে না, তখন কারেন্ট এইদিকেই প্রবেশ করবে। তখন স্যার E2 এর কি হবে? আচ্ছা, E2 এর যেটা হবে, তখন E2 এর কারেন্টটা এখানে মাইনাস হয়ে যাবে, ভোল্টেজটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তখন তুমি যদি এই কারেন্টটাকে প্লাস ধরো, এটা প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, ধরো এটাকেও তুমি প্লাস ধরলা, সেক্ষেত্রে তুমি এটাকে মাইনাস ধরতে পারো। তো সেক্ষেত্রে তুমি যে 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 ভোল্টেজকে প্লাস ধরবা, মানে তুমি এটা সিরিয়াল অনুযায়ী সিরিয়াল মেইনটেইন করতে পারো, যে হ্যাঁ এটাকে আমি পজিটিভ ধরছি, এটাকেও পজিটিভ ধরছি, এটাকে পজিটিভ ধরছি, আর এটাকে নেগেটিভ ধরছি। তার মানে ব্যাপারটা হবে এরকম যে কারেন্টটা এই দিক দিয়ে আসবে আর এইখানকার যে কারেন্টটা সেটা এই দিক দিয়ে সেদিক দিয়ে ঢুকবে, তাহলে এইটা শুধুমাত্র নেগেটিভ। তাহলে যেটা হবে V1 V2টা নেগেটিভ হবে আর বাকি দুটো প্লাস। ঠিক আছে, এখন তোমার মনে হতে পারে যে স্যার আমি যেটা ধরলাম সেটা যদি ভুল হয় তখন কি হবে? এটা আরেকবার রিপিট করা যাবে? হ্যাঁ, রিপিট করতেছি আমি। আচ্ছা, তোমাদের কারো মনে হতে পারে যে স্যার আমি যেটা ধরছি সেটা যদি ভুল হয় তাহলে কি হবে? কিছুই হবে না। কেন হবে না আমি বলি। প্লাস আর মাইনাস এই দুইটা কিন্তু খুব বেশি পার্থক্যের কিছু না। ধরো তুমি কোন জায়গায় প্লাস ধরছো, কিন্তু তোমার ওখানে যে ভোল্টেজ আসছে সেটা আসছে -5, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে? সেটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে। সো তুমি যদি প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাসও ধরো, কোনো সমস্যা নেই। কারণ কি তুমি যদি এটাকে মাইনাস ধরো আর সবগুলাই তো প্লাস ধরতেছো, সো সবগুলাই তো উল্টা ধরতেছো। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কারশফ ভোল্টেজ ল বলে এরকম যে কোন একটা ক্লোজ সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হয় ঠিক সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। তো এই সার্কিটের মধ্যে ভোল্টেজ প্রডিউস হচ্ছে এখানে E1 আর ভোল্টেজ E1 আর E2 এই দুইটা জায়গায় ভোল্টেজ প্রডিউস হচ্ছে, আর ভোল্টেজ ড্রপ হচ্ছে কোথায় কোথায়? এই R1 R2 R3 R4। সো R1 এ কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা আমরা ওহমস ল থেকে পড়ছি, যে কোন একটা জায়গায় ভোল্টেজ ড্রপ যেটা হয় সেটা হচ্ছে V সমান সমান IR, তাই না? সো আমি যদি এখানে ভোল্টেজ ড্রপটা V1 ধরি, এখানে V2 হবে, এখানে V3, এখানে V4। সো আমরা যে V1 এর মানটাও লিখি সেটা কি হবে? I1 R1, এটা হবে I2 R2, এটা হবে I3 R3, এটা হবে I4 R4। ঠিক আছে, I5। ঠিক আছে। সো আমি চাইলে এখানে কিন্তু এটা লিখতেও পারি যে I1 R1 I2 R2 I3 R3 I4 R4 এরকম করে কিন্তু লিখতেও পারি। তো সেক্ষেত্রে এরকমও বলা যায় যে কোন একটা এরকম একটা স্টেটমেন্টও আছে যে কোন একটা ক্লোজ সার্কিটে আমার যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে এরকম,
the algebraic sum of the products of the resistance of the conductors and the currents in them in a closed loop is equal to the total EMF available of the loop or the circuit. এই টোটাল সার্কিটে আমার যতটুকু ইএমএফ আছে সেই ইএমএফটা কার সমান, যে প্রত্যেকটা আলাদা আলাদা রেজিস্টরের মধ্যে প্রত্যেকটা যে আলাদা আলাদা রেজিস্টর আছে সেই রেজিস্টরের রেজিস্ট্যান্সের মান আর কারেন্ট এই দুইটা গুণ করলে সবগুলা যদি আমি গুণ করি, যেখানে রেজিস্ট্যান্স আর কারেন্ট গুণ করলাম, এইখানে রেজিস্ট্যান্স কারেন্ট গুণ করলাম, এখানে রেজিস্ট্যান্স কারেন্ট গুণ করলাম, এখানে রেজিস্ট্যান্স কারেন্ট গুণ করলাম, সবগুলাকে এরকম গুণ করে যে যোগফল হবে সেটা হবে কার সমান, যে এখানে কি পরিমাণ ইএমএফ আছে তার সমান। এখন আরেকটা কথা কিন্তু বলা যায়, সেটা কি, সেটা হচ্ছে এই দেখো যে E1 মাইনাস E2 B1 B2 B2 এগুলা সবগুলাকে যদি আমি এক পাশে নিয়ে আসি তখন কি এরকম হবে না যে E1 মাইনাস E2 B1 প্লাস B2 মাইনাস B3 মাইনাস B4 সমান সমান 0, এটা হয় না? খালি জাস্ট এক বাম সাইডে নিয়ে আসছি। হ্যাঁ, বাম সাইডে নিয়ে গেলাম। আমি কিন্তু এই কথাও বলতে পারি যে কোন একটা ক্লোজ সার্কিটে টোটাল পটেনশিয়াল বা টোটাল ইএমএফ এর মান কত, একটা ক্লোজ সার্কিটে টোটাল ইএমএফ এর মান কত বা টোটাল ভোল্টেজের মান কত? 0। 0 মানে একটা ক্লোজ সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ আমার প্রডিউস হচ্ছে সেই পরিমাণ ড্রপ হয়ে যাচ্ছে, যদি তাই হয় তাহলে টোটালের মান কত আসবে? 0। 0 ক্লোজ সার্কিটে ভোল্টেজের মান সবসময় 0। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। স্যার হ্যাঁ বলো। আমাদের কয়েক মিনিট ক্লাস নিয়ে ছেড়ে দেন স্যার। এই রাবিয়ার কথাগুলো আমি আসলে এত, তোমার মাইক্রোফোনে মনে একটু প্রবলেম আছে। স্যার বলতেছিলাম আমাদের আর 7-8 মিনিট ক্লাস নিয়ে ছেড়ে দেন, সেই সকাল থেকে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, 7-8 মিনিট ক্লাস নিয়ে ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিব। আচ্ছা, তো এই যেখানে দেখো একটা সার্কিট দেওয়া আছে, এখানে একটা ব্যাটারি আছে R1 R2 R3, এখানে আরেকটা সার্কিট ব্যাটারি আছে R4 আছে। তো এখানে যদি আমি কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তো দেখো এখানে আমার হবে I1 R1 I2 R2 I3 R3 I4 R4, এই সবগুলাকে যদি আমি যোগ করি তাহলে কার সমান হবে? E1 প্লাস E2 সমান হবে। তো এখানে যে জিনিসটা করা হয়েছে যে এই দিকটাকে আমার পজিটিভ রিঅ্যাকশন ধরা হয়েছে, পজিটিভ, এটাও পজিটিভ। R3 নেগেটিভ কেন? R3 কেন নেগেটিভ সেটা আমি তোমাদের বলি। দেখো এইটা যদি আমার পজিটিভ ডিরেকশন হয়, এইটা যদি আমার পজিটিভ ডিরেকশন হয়, যে কোনো একটা ই যদি থাকে এইদিকে, এই বরাবর যদি আমার একটা ব্যাটারি থাকে, সেই ব্যাটারিটাও তো এইরকম হওয়া উচিত ছিল, তাই না? এইদিকে এরকম হওয়া উচিত ছিল না ব্যাটারিটা? কিন্তু এই ব্যাটারিটা উল্টে গেছে না? ইয়েস স্যার। আচ্ছা, আমার এই মানে এখানে একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারি পজিটিভ থেকে যদি সামনের দিকে যায়, সেই আমি যদি সিরিজে রাখি তাহলে সামনে তো একটা ব্যাটারি পাওয়ার কথা, সেই ব্যাটারি নেগেটিভ আগে আসবে তারপরে আসবে পজিটিভ, কিন্তু এখানে আসছে উল্টাটা, আগে পজিটিভ আসছে পরে নেগেটিভ আসছে। তার মানে এইটার ডিরেকশন হচ্ছে এই দিকে, এই ব্যাটারির ডিরেকশনও হচ্ছে এই দিকে। এখন দুইটা মুখোমুখি হয়ে গেছে। তো এখন বলো, দুইটা নদী, পদ্মা নদী আর একটা শাখা নদী যদি মুখোমুখি হয় তাহলে কি হবে? ধরো পদ্মা নদীর পানি এক দিকতে আসতেছে আর ছোট একটা শাখা নদীর পানি এক দিকতে আসছে, তখন কি হবে? এইটা ওই দিকতে আসতেছে, তখন অবস্থাটা কি দাঁড়াবে? এক হয়ে যাবে কি, মানে মুখোমুখি, কিন্তু মুখোমুখি হলে এক হবে কেন? আমি একটু আগে বলতেছিলাম যার জোর বেশি তার বেশি সে উল্টা দিকে নিয়ে যাবে, তার উল্টা দিকে নিয়ে যাবে। তার মানে এই সবগুলা কারেন্ট আসলে এই বরাবর চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা যখন এটা ম্যাথমেটিক্যালি করব তখন হচ্ছে স্বাভাবিকভাবেই দেখো এইদিকে যে স্রোতটা থাকবে ও কি করবে, সেই স্রোতটাকে একটু বাধা দিবে না?
মানে একটু কমে যাবে তো অবশ্যই। ধরো এই দিক দিয়ে পানি যদি হচ্ছে 50 আমি এমনি বললাম যে মাইল পার আওয়ার বেগে আসতেছে, আর ও হচ্ছে 10 মাইল পার আওয়ার বেগে আসতেছে, তখন কি হবে? এই 50 থেকে ওর বিয়োগ হয়ে যাবে না? ইয়েস স্যার। আচ্ছা, সো সেক্ষেত্রে আমার এইটাকে ধরো আমরা পজিটিভ ধরতে হবে, এটাকে আমার তখন নেগেটিভ করতে হবে। এখন যেহেতু এইটার পজিটিভ ডিরেকশন হচ্ছে এই দিকে, তো এটার প্রথম যে রেজিস্টারটা থাকবে সেটাকে তো আমরা অন্তত প্লাস ধরতে হবে, তাই না? এখান থেকে আমি যদি সামনের গুলাকে প্লাস ধরি, এটা আমি প্লাস ধরবো না? ইয়েস স্যার। এই জন্য আমি প্লাস ধরছি। আর এইটা যদি আমার প্লাস হয় তাহলে এইটা মাইনাস হবে না? মানে এইটা যদি আমার সামনের ডিরেকশন হয়, এটা কি হবে? এই পেছন দিক বরাবর এটা তো মাইনাস হবে, তাই না? জি স্যার। স্যার বুঝলাম না এটা মাইনাস একটা। আচ্ছা দেখো দেখো আমি আবার বলি তোমাকে। ধরো এটা হচ্ছে আমার প্লাস, এটা হচ্ছে আমার মাইনাস, এইটা হচ্ছে আমার প্লাস ডিরেকশন, তাহলে এইখান দিয়ে যে কারেন্ট যাবে সেটা হবে প্লাস, এই কারেন্টটাও হবে আমার প্লাস। এখন আমি যদি এই ব্যাটারিটাকে মূল্য দেই, ব্যাটারি মুখে মূল্য দিতে হলে এই ব্যাটারির সামনে যে কারেন্ট সেটা কি আমি প্লাস ধরবো না? ধরবো নাকি? আর এই ব্যাটারির পেছনে যে কারেন্টটা আছে সেটাকে আমি মাইনাস ধরবো না? জি স্যার। সেটাই ধরছি আর কি। এই জন্যই যে I1 আর R1 কে প্লাস ধরা হয়েছে, I2 R2 কে প্লাস ধরা হয়েছে, I3 R3 সেটাকে আমি মাইনাস ধরছি। কেন মাইনাস ধরছি? কারণ সে হচ্ছে যে ওর ডিরেকশন মেইনটেইন করতেছে, আর ওর ডিরেকশন যারা মেইনটেইন করবে সবগুলাই হচ্ছে মাইনাস। এই যে মাইনাস I4 R4 সেটাও হচ্ছে ওর, মানে ওর ডিরেকশন মেইনটেইন করতেছে, ওর এটা মাইনাস, ওরও এটা মাইনাস। তার মানে কি, সে যেহেতু ওকে মেইনটেইন করতেছে তার মানে এটা মাইনাস হয়ে যাবে। সমান সমান E1 মাইনাস E2, E2 কে আমি মাইনাস ধরছি। তোমাদের কি মাথা মুথা আউলে যাচ্ছে নাকি? সবাই চুপচাপ দেখি। সকাল এটা বুঝে আছে না দিন। সারাদিন যদি স্যার এমনি থাকে গেলে তাও লাগবে। আচ্ছা, স্যার আমি তো ঘুমাই গেছিলাম। তো ফাইনালি আসলে যেটা বলতে হবে সেটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে কোন একটা সার্কিটে আমি যদি সবগুলা আই এবং সবগুলা আর এই দুইটাকে গুণ করে তার সাম করি তাহলে সেটা সবসময় জিরো। আচ্ছা ঠিক আছে, তোমাদের মাথা যেহেতু আওলাইছে আজকে আমি ছেড়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কিছু কেভিএল এবং কেসিএল এর কিছু প্র্যাকটিস করব। হ্যাঁ, এরকম কিছু সার্কিট এবং সেই সার্কিট গুলো সলভ করার চেষ্টা করব, তখন মনে হয় যে আর এই প্রবলেম হবে না। ঠিক আছে, সার্কিটগুলো কি আমাদের দেওয়া হয়েছে? কোনটা? সার্কিটগুলো কি আমাদের দেওয়া হয়েছে নাকি আপনি প্র্যাকটিসের জন্য রাখছেন? আমি প্র্যাকটিসের জন্য রাখছি, প্র্যাকটিস হইলে দিয়ে দিব। সোমবারের ক্লাস আছে। সোমবার না, শুক্রবার